শুরু করছি আজকের ক্লাস। হোমিও দর্পণ হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 903তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ 6/1/2024 সোমবার। আজকে আমাদের আলোচনায় আসছেন শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরিক মায়াজম, হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে পড়ানো হচ্ছে পর্ব 49। আহ তো আমি স্যারকে অনুরোধ করব আজকের আলোচনা শুরু করার জন্য। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিওটা ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, মেসেজ বক্সে লিখে দিবেন, না হলে ওই সিম্বলটা চাপ দিয়ে আপনারা রিপ্লাই দেবো তখন। স্যার শুরু করুন। হ্যাঁ, উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে যথাযথ সম্মান জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। তা আজকের যে আলোচনাটা যেটা আছে, খুব বুঝে নেওয়ার আলোচনা, অত্যন্ত বুঝে নেওয়ার আলোচনা। আমরা তো হ্যানিম্যানকে পড়তে চাই না, পড়তে আমাদের বড়ই কষ্ট। আমরা সব গবেষকদের লেখা সব পড়তে চাই। গবেষকদের লেখা পড়তে গেলে আমাদের মহাফ্যাসদে পড়তে হবে। গবেষকদের মূল ব্যাপারটা কি? হ্যানিম্যানের বইটাকে পাশ কাটিয়ে নিজের খেয়াল খুশির মতো কিছু তৈরি করে বই বিক্রি করা এবং অনুগামী তৈরি করে সেটা করবে। কিন্তু ব্যাপারটা তা তো নয়। প্রত্যেকটা চিকিৎসককে স্বাধীনভাবে পর্যবেক্ষণ ক্ষমতা ডেভেলপ করতে হবে। পর্যবেক্ষণ ক্ষমতা যদি আপনার ডেভেলপ না করে, আপনি কেউ কিচ্ছু করতে পারবেন না। হাজার রেফারেন্স দিয়ে কিছু করতে পারবেন না যদি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা না ডেভেলপ করে। তো এইখানে আমরা আগের দিন আমরা পড়েছিলাম, তারপর থেকে পড়ছি। এ শরিক স্লাম্বারিং উইদিন। স্লাম্বারিং মানে ঘুমিয়ে থাকা বা নিষ্ক্রিয় হয়ে থাকা। এটা কার কথা বলছে? সোরা। এ সোরা স্লাম্বারিং উইদিন হুইচ স্টিল অ্যালাউ টু ফেভারিট অফ এ প্রিন্স টু লিভ with the appearance of almost blooming health unfold quickly into a chronic ailments of the body or distract mental condition distracts mental conditions distracts his mental organs into insanity when by a change of unfortunate he is hurled uh, he is hurled from his brilliant pinnacle and exposed to contempt and poverty. এটা অনেক বড় একটা ব্যাপার আছে, এটাকে একটু ছোট ছোট করে আমাদের আলোচনা করতে হবে। এই এই যে সোরা স্লাম্বারিং অবস্থা মানে ঘুমন্ত অবস্থায় আছে, এটাকে দৈত্যের সঙ্গে তুলনা করা হয়। ঘুমন্ত দৈত্য বলা হয় সোরাকে। সোরাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ। সিফিলিস বা সাইকোসিমাজম হচ্ছে অ্যাকোয়ার্ড, কিন্তু ফান্ডামেন্টাল কজ হচ্ছে সোরা। সোরা না থাকলে ওইগুলো কেউ আসতো না বা হতো না ওইগুলো। এবার তাহলে কি হচ্ছে এখানে? এখানে কি বলছে যে এই যে সোরা, এই এই যে এই যে আমাদের শরীরের ভেতরে যে রাজত্ব করবার জন্য এত চুপচাপ সে বসে আছে, এবং বসে আছে তো রাজা, মানে এখানে সোরার কথা বলছে, রোগের রাজা আর কি। বসে আছে তো সে, সে যখন বিকশিত হতে শুরু করে, যখন সে নিজেকে প্রকাশ করতে শুরু করে, তখন কিন্তু বডিতে, শরীরে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয় এবং ডিস্ট্রাক্ট অফ ইস মেন্টাল অর্গান ইন্টু ইনস্যানিটি। মানসিক কি হয়? মানসিক ডিস্ট্রাক্ট মানে কি কিংকর্তব্য, তার মানে মানসিক অবস্থাটা কি করবে না করবে সেটা সে বুঝতে পারে না। দ্যাট মিনস তার মানসিকতার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। সেখান থেকে সে ইনস্যানিটিতে পরিণত হয়। তাহলে এই ইনস্যানিটি যে, এই যে ইনস্যানিটি যেটা, এইটা যে পাগল ইনস্যানিটি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু পরিণত হয়। এখানে কিন্তু যে এই চ্যানেলের সঙ্গে আমাদের হ্যানিম্যানের জন্য একটু বিতর্ক লেগে যাচ্ছে। এখানে হ্যানিম্যান যেন বলছেন যে সোরার এই
প্রকাশের জন্য তার ইনস্যানিটি আসে, কিন্তু যেই চ্যালেঞ্জ কিন্তু তা বলছেন না, তিনি বলছেন ইনস্যানিটি আসতে গেলে পরে অবশ্যই সাইকোসিস থাকতে হবে, সোরাকে বাদ দিয়ে নয় কিন্তু। এখন ব্যাপার হচ্ছে এই জায়গাটা নিয়ে অনেকেই বলেন যে যে এই চ্যানেল ভাঁট বকেছে, ব্যাপারটা তা নয়। আসলে ব্যাপার হচ্ছে যে আপনারা যদি ক্রনিক মেডিসিন যদি হ্যানিম্যানের যদি পড়েন, আপনি দেখবেন সাইকোসিসে কয়েকটা পাতা মাত্র লিখেছেন, আর কয়েকটা সিমটম আছে, দু চারটে সিমটম আছে। এখানে মেন্টাল সিমটম ওসব কিচ্ছু নেই, মানে হ্যানিম্যান শুধু আইডেন্টিফাই করতে পেরেছিলেন, কিন্তু তার বিস্তৃত ব্যাখ্যা বা সেটা করতে পারেননি। তো সেটা হ্যানিম্যানের দোষের ব্যাপার নয়, একটা মানুষ কত করবে, কত করবে। তা আমরা কিসের জন্য বসে আছি? আমরা কি করব? আমরা শুধু অন্যেরটা ধার করব, অবজারভেশন ধার করে আমরা পণ্ডিতি করব, আর বই লিখবো, এখান থেকে ওখান থেকে বই জুড়ে 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 দিয়ে আমি লেখক হয়ে যাব। এটা তো পথ নয়। পথটা হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন সেইটাকে ভাবতে হবে। তো সেইখান থেকে যদি আমরা একটু ভেবে থাকি, ইনসাইটির ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, ইনসাইটির ক্ষেত্রে সোরা তো থাকবেই। সোরা থাকবে কেন? কারণ সোরাকে আমরা বলছি যে ফাংশনাল গন্ডগোল করে, ফাংশনাল ক্যালামিটিস তৈরি করে। সোজা কথা, ফাংশনে কিছু গন্ডগোল, তো ফাংশনে গন্ডগোল তো আগে হবে, তারপর সেটা ফিক্সড হবে। ফিক্সড হলে পরে তখন পাগল হয়ে গেল, সে ইনসাইটি ডেভেলপ করলো, এটা হয়ে যাবে। তার মানে কি, অ্যাকচুয়ালি প্রতিটা রোগের পেছনে অ্যাক্টিভ বা লেটেন্ট দুটো কন্ডিশনেই কিন্তু সোরা কিন্তু পেছনে থাকবে। সোরা না থাকলে হবে না। সোরাকে ওই জন্য বলা যায় সর্বঘাটের কাঁটালি কলা। আমাদের যেমন পুজোর মধ্যে কাঁটালি কলা ছাড়া পুজোই যেন হতে চায় না, ওই কলাটা সবচেয়ে বেশি মানে আর কি গুরুত্বপূর্ণ আর কি আমাদের হিন্দু কমিউনিটিতে। তা সে এইরকম ব্যাপারটা, এটা একটা গুরু অর্থ আছে। ওই যে বললাম সর্বঘটে কারণে সব জায়গায় সে জুড়ে আছে। এই সোরাও কিন্তু এই সর্বত্রই জুড়ে আছে। সোরা যদি না থাকতো তাহলে আমরা কিন্তু রোগমুক্ত হতাম, আমাদের এত সমস্যা থাকতো না। তা হ্যানিম্যানের যে এই যে আবিষ্কার, এই আবিষ্কারের মূল্যায়ন খুব দুর্ভাগ্যের বিষয় আমরা নিজেরাই করতে পারি। হোমিও সমাজেও কিন্তু মায়াজম এর পক্ষে, মায়াজমের বিপক্ষে বহু মনীষী আছেন, তারা কিন্তু কেউ কোনো অংশে কম নয়। যেমন ধর হেরিং, হিউজেস, এরকম অনেক মনীষী আছে যাদের অবদান হোমিওপ্যাথিতে বিশাল অবদান আছে। হুম, উইলিয়াম বোরিক, হুম, এরা সব কিন্তু অ্যান্টি অ্যান্টি গ্রুপ, অ্যান্টি মায়াজম। কিন্তু তার দেখা যাচ্ছে কি যে এখানে দুটো ভাগ হয়ে গেছে, তারা বুঝতে পারছে মায়াজম বা রোগের কারণ নিয়ে হোমিওপ্যাথি থেকে দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু লজিক কি বলে, লজিক যুক্তি কি বলে? যুক্তি একটা কথাই বলে, কোনো কিছু ঘটতে গেলে তার কারণ থাকবে। কেন যেটা খুব সুন্দর প্রায়র প্রায়র কথাটা তিনি বারবার ইউজ করেছেন, আমরা তার লেখার মধ্যে পেয়েছি। প্রায় মানে এটার আগে কি ছিল, এটার আগে কি ছিল। তার এই যে এই বিষয়টা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে দেখতে পাবো যে প্রতিটা ঘটনার পেছনে তো একটা কারণ আছে। আপনার আপনার যে আলোটা জ্বলছে, আপনি যে আলোটার মধ্যে বসে আছেন, এই আলোটা জ্বলছে, আলোটা কি বিনা কারণে জ্বলছে? সেখানে একটা এনার্জি খরচা হচ্ছে, সেই জন্য জ্বলছে। এই যে আপনি মোবাইলটা আপনি ব্যবহার করছেন, মোবাইলটা আপনার ব্যাটারি আমরা সঞ্চয় করেছেন, কি সঞ্চয় করেছেন? পাওয়ার সঞ্চয় করেছেন। পাওয়ার ছাড়া তো কিছু ঘটে না। যে কোনো পরিবর্তন হতে গেলে পরে পাওয়ার লাগবে, যে কোনো পরিবর্তন, সেটা বুঝুন আর না বুঝুন। তাহলে একটা ব্যাপার হচ্ছে যে সুস্থ মানুষের সুস্থ শরীরে সুস্থ পরিবর্তন যদি হয়, সেক্ষেত্রে একটা পাওয়ার লাগে। সে পাওয়ারটা কি? সেটা ভাইটাল ফোর্সের পাওয়ার। আর অসুস্থ মানে মানে আমাদের শরীরের বিপরীতে, শরীর বা মনের বিপরীতে, বা তার কন্ট্রাইন্ডিকেশন যদি হয়, সেরকম যদি কোনো প্রভাব বিস্তার করে, সেরকম যদি ঘটনা কিছু ঘটে, সেক্ষেত্রে সেটাও কারণ ছাড়া কি করে হবে? কারণ ছাড়া তো কিছু ঘটতে পারে না, কারণ তো অবশ্যই থাকবে। ফলে এই কারণ তত্ত্বকে আমরা বাদ দিয়ে হোমিওপ্যাথি করতে পারবো না। এরপরে হ্যানিম্যান কিন্তু একটা দারুণ বক্তব্য রেখেছেন এরপরে, দ্য সাডেন ডেথ অফ এ সন কজেস দ্য টেন্ডার মাদার। সাডেন ডেথ, একটা বাচ্চার সাডেন ডেথ হলো, হঠাৎ মৃত্যু হলো, সেই মৃত্যু থেকে কি হলো না,
টেন্ডার মাথা মানে কি? কোমল মাথা। তার মানে কোমল মাথা তার দ্বারা কষ্ট পেলেন বা আক্রান্ত হলেন, কি হলেন সেটা পরে বলছে। তার কোমল মাথা সেখানে তো এফেক্টেড হবেন। আপনারা জানেন তো সন্তান হারার হলে পরে মায়ের কি অবস্থা, এগুলো তো আপনারা কম বেশি জানেন। তো ফলে ব্যাপার হচ্ছে এইখানে দুটো জিনিস আছে, কি সাডেন ডেথ। এই সাডেন ডেথটা তার হলো, ডেথটাকে দেখুন অনেকভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এই ব্যাখ্যাটা কিন্তু খুব জরুরি ব্যাখ্যা, যেটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুবই কাজে লাগবে। মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। সাডেন ডেথ, সাডেন ডেথ কেন হলো, কিভাবে সাডেন ডেথ হলো? যদি সেটা অ্যাক্সিডেন্টে সাডেন ডেথ হয়, তাহলে সেটা অনলি ডেথ, সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। কিন্তু সামান্য একটু ঝগড়ার পর গলায় দড়ি দিয়ে ছেলেটা মারা গেল, সেটাও সাডেন ডেথ, সেটা কিন্তু স্বাভাবিক নয়। দ্যাট ইজ সুইসাইডাল প্রবণতা। আমরা যখন কেস টেকিং যখন করব, আমরা যখন ক্রমশ টোটাল রেকর্ডিংটা করব, সেখানে আমাদের কি দেখা দরকার? সাকসেশন অফ অর্ডার। সাকসেশন অফ অর্ডারটা আমাদের খুঁজতে হবে। সাকসেশন অফ অর্ডারটা যদি আমরা পেয়ে যাই, তা সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে যে যে সিমটমগুলো আমার দরকার সাপোর্টিং, সেগুলোকে আমি বাছাই করে নিতে পারবো। সব সিমটম যে আমাকে দিতে হবে, মেলাতে হবে আঙুলে আঙুলে, যেটা আজকাল ওই সকল রেবাটারিয়ানরা শেখানো, এগুলো সব একদম মানে কি বলো, হোমিওপ্যাথি সর্বনাশ করার ছাড়া আর কিছু নয়। তার মানে কি রেপার্টারি আমি গ্রহণ করবো না? অবশ্যই করবো। রেপার্টারিকে বাদ দিয়ে হোমিওপ্যাথি করা সম্ভব না। কিন্তু ওই গতানুগতিক ভাবে স্টিরিও টাইপ রেপার্টারি কথা তো নয়। তাহলে আটটা কথা হচ্ছে, আটটা বাদ চলে যাচ্ছে তো। তাহলে এখানে তাহলে এই সাডেন ডেথটা কি কি কারণে হতে পারে? গলায় দড়ি দিয়ে মরতে পারে। তাহলে এর ব্যাপার হচ্ছে যে এই যে সুইসাইডাল টেন্ডেন্সি, এটা এইটা তাহলে আমি একটা পেলাম। তাহলে দেখুন তার সাকসেশন অর্ডারটা কি হচ্ছে? সুইসাইডাল টেন্ডেন্সি, মা হচ্ছে তার গ্রিপ পেলো, মা তার বাচ্চার জন্য প্রচন্ড মানসিক আঘাত পেলো, গ্রিপ পেলো। এই যে গ্রিপ পেলো, এই যে এই যে গ্রিপটা পেয়ে গেল, তার তার মানে কি? আমাকে ওই ছেলেটার ইয়েটা ধরতে হবে, তার সঙ্গে গ্রিপটা ধরতে হবে। এই যে পরপর নেমে আসছে কিভাবে, এই যে সাকসেশন অফ অর্ডার। আরো সোজা কথা, তার হচ্ছে পেশেন্টের যে লাইফ ইয়েটা আর কি, জার্নি অফ দ্য পেশেন্ট, এই যে পরপর নেমে আসছে সিমটম গুলো, তার সঙ্গে কে কে যোগ হচ্ছে পরপর, এই যে ক্রমানুসারে যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো কিন্তু কেস রেকর্ডিং এর মধ্যে থাকতে হবে। কেস রেকর্ডিং মানে কতগুলো সিমটমের যোগফল নয়, আমাদের এটা থাকতে হবে। না থাকলে কিন্তু আমরা অসুবিধায় পড়বো। এবং পেশেন্টকে যদি আমরা সময় দেই, তাহলে আমরা এই জায়গাগুলো আমরা খুঁজে বার করতে পারি। এটা মজা কোথায়, আপনি যদি একটু সিমিলিমাম প্রেসক্রিপশন করতে পারেন, তাহলে আপনার কিন্তু অর্ধেক কষ্ট চলে গেল। পেশেন্টটাকে তো আপনি, আমরা যদি একটা পেশেন্টের একটা রোগ ওষুধেই রোগ সারে না সাধারণত, আমরা যদি গোটা তিন চারেক যদি একদম অ্যাকুরেট প্রেসক্রিপশন যথাসময়ে করতে পারি, পেশেন্টের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা পারি না, পারি না কারণ ডিউ টু ল্যাক অফ নলেজ। শুধু ল্যাক অফ নলেজও নয়, আমাদের গাফিলতিও আছে। আমরা পরিশ্রম করতে চাই না। আমরা ভাবি যে আমি এত ঘন্টা পরিশ্রম করলে, এত সময় পরিশ্রম করলে আমার এত টাকা পাওয়া উচিত। নিজের মূল্যায়ন নিজেই করে বসে থাকি। করে আমরা করি কি, সেই সময়টা পেশেন্টকে দেই না। আজকে আমি একটা পেশেন্টকে মূল্যায়ন করলাম, মানে তার স্ত্রী এসছে, তার আহ, আমার আগের পেশেন্ট, অনেকদিন আগের পেশেন্ট ছিল, ভালো ছিল, সবই ঠিক ছিল। পেশেন্টটার কি হয়েছে না, তার ফ্যাটি লিভার সেকেন্ড গ্রেড, তারপর তার হচ্ছে পেন, ওই ওই এলাকায় পেন, আরো অন্যান্য অনেক রকম ট্রাবলস তার ইয়ে হয়েছে। আজকে যে কোনো ভাবে আসবার কথা ছিল, অ্যাক্সিডেন্টালি আসতে পারেনি ছেলেটা, তার স্ত্রী এসেছিল এবং সব লিখে টিখে সে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। যেহেতু আগে পেশেন্ট ছিল, আমার অসুবিধা হয়নি। তো এইখানে যে আমি তাকে সময়টা দিয়েছি, এতদিন পরে এসছে, তো আজকেও 1 ঘন্টার উপর সময় দিতে হয়েছে। সময় দিয়ে আমাকে ভেবে ওষুধ দিতে হয়েছে। ফলে আপনার কতটা সময় গেল এটা বড় কথা না, আপনি কতটা সময়ের মধ্যে পারফেক্ট প্রেসক্রিপশন করতে পারছেন এটা বড় কথা। এইভাবে দক্ষতা অর্জন করলে কোনো কোনো ক্ষেত্রে আমরা 5 মিনিটেও কিন্তু প্রেসক্রিপশন করে দিতে পারবেন, করা যায়। সেই জায়গাটা পৌঁছতে হবে। সেই জায়গাটা না পৌঁছতে পারলে পরে কেন্টের যে নির্দেশনা, এই ক্রনিক মেডিসিনও দেওয়া যেতে পারে অ্যাকুট কেসে, এই যে নির্দেশনা আছে, এই নির্দেশনা কিন্তু আমরা পালন করতে পারবো না ভালোভাবে না চিনলে। তো তাহলে দেখা গেল এই যে একটা ব্যাপার হলো, এই যে সাডেন ডেথ হলে আমরা কি পাবো? গ্রিপ। আমরা গ্রিপ পাই, সন্তান মারা গেলে গ্রিপ পাই। গ্রিপ বলতে কি বোঝায়?
এখানে আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাস কাছে আমরা শিখেছিলাম, হোয়াট ইজ গ্রিফ? গ্রিফ ইজ দ্য ইমোশন অফ লুজিং সামথিং ফর এভার। গ্রিফ হচ্ছে একটা আবেগ, শোক এটা একটা আবেগ। কিরকম আবেগ? না, যে আবেগের দ্বারা আমাদের কোনো কিছু একটা জিনিস সারা জীবনের মতো আমরা হারিয়ে ফেলেছি বা আর কোনোদিন ফিরে পাবো না, এই ধরনের একটা আবেগ বা কষ্ট, এই ধরনের একটা হাহাকার হবে, এইটাকে গ্রিফ বলে। গ্রিফ কথাটা শুধুমাত্র যে সন্তান মরে গেলে গ্রিফ আসবে এমনটা নয়, কিন্তু গ্রিফ আপনার অনেক ভাবে আসতে পারে। সম্পত্তি চলে গেল, টাকা পয়সা লস হলো, ঘর বাড়ি চলে গেল, ঘর বাড়ি কোনো করে চলে গেল, বা এই ধরনের ঘটনা ঘটতে পারে। হুম। তা অনেকভাবেই তার গ্রিপ আসতে পারে। তারপরে গ্রিপটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? পরবর্তীকালে হ্যানিম্যানের লেখা থেকে আমরা বুঝতে পারবো যে এইটা কেন গুরুত্বপূর্ণ বিষয়। ওই জন্য আমাদের কিন্তু যখন কেস রেকর্ডিং করব যখন, তখন আমরা তার বর্তমানে তার কোনো গ্রিপ আছে কিনা, হ্যাঁ তার জীবনে গ্রিপ আছে কিনা, তার বাবা মার জীবনে গ্রিপ ছিল কিনা, এইগুলো যদি আমরা জানতে পারি, হুম, জানতে পারি, তাহলে আমাদের কিন্তু খুব সুবিধে হয়। কারণ ব্যাপার হচ্ছে, রোগের তো শুরু হওয়ার পেছনে তো একটা এক্সাইটিং কজ থাকবেই বা মেনটেনিং কজ থাকবে। এক্সাইটিং কজটাই বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর আজকাল বর্তমান যুগে অবশ্য মেনটেনিং কজটা কম থাকে না। যাই হোক, যে কজই থাক, একটা না একটা কজ থাকে, সেই কজটাকে আমাকে বার করতে হবে, না বার করতে হলে আমরা কিন্তু গন্ডগোলে পড়ে যাবো। এইবার তাহলে কি বলছে, এই যে টেন্ডার মাদারে কি করছে, অলরেডি ইন ইল হেলথ, মানে অলরেডি সে কিন্তু ইল হেলথ ছিল, তার মানে স্বাস্থ্যটা খুব একটা ভালো ছিল না বা তার শরীরটা খুব ভালো যাচ্ছিল না। এইরকম একটা পেশেন্ট যখন গ্রিপ পায়, তার মানে তার সন্তান যখন মারা যায় তখন কিন্তু সে কি হলো, আক্রান্ত হলো অ্যান ইনকিউরেবল সাপুরেশন অফ দ্য লাং। সাপুরেশন অফ দ্য লাং হলো, তার লাংসে পুজ হলো বা ইত্যাদি হলো। পুজের কারণ অনেক রকম হতে পারে, মেন কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল। হুম। অর এ ক্যান্সার অফ দ্য ব্রেস্ট, তার ক্যান্সার অফ দ্য ব্রেস্ট হলো। এখানে হ্যানিম্যান বলছেন মানে কি, হ্যানিম্যান অবজার্ভ করেছেন। হ্যানিম্যান তো গল্প লেখেন নাই, তিনি অবজার্ভ করেছেন। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে আমরা ব্রেস্ট ক্যান্সার পাই, ব্রেস্ট ক্যান্সার তো আমরা পাই, আমরা ব্রেস্ট ক্যান্সার পেলে পরে আমাদের হাত চুলকোতে শুরু করে কার্সিনোসিন দেবো বলে। বিরাট খুশি, হ্যাঁ তো ব্রেস্ট ক্যান্সার পেয়ে গেছি, আরো কয়েকটা সিমটম পেয়ে গেলাম, মানে সুযোগ খুঁজছি কার্সিনোজেনের সিমটম কি কি আমরা যেভাবে হোক বার করতে পারি, লাগিয়ে দিতে পারলে কার্সিনোজেন বাড়বে। তাই কি ওটা কি রেকর্ডিং নাকি? ওটা তো কোনো রেকর্ডিং এর মধ্যেই পড়ে না। তাহলে এই এই যে ব্রেস্ট ক্যান্সার হলো, এইবার দেখুন, আসুন ব্রেস্ট ক্যান্সার কি আমরা জিজ্ঞেস করি তার কোন দিকে হয়েছিল? আমরা জিজ্ঞেস করি। কতদিনে সে মারা গেল ধরা পড়ার পরে? ও দ্রুত গতিতে, না বেশ কয়েক বছর বেঁচেছি? এই যে বোঝা, বা এই যে ব্রেস্ট ক্যান্সার আগে তার কোনো মানসিক আঘাত হয়েছিল কিনা, এটা কিন্তু আমি রুটিন ভাবে আমি জিজ্ঞেস করি। যখনই সে কোনো কিছু আক্রান্ত, আমি জিজ্ঞেস করি এই ঘটনাটা যে আপনার যে হলো, রোগটাই শুরু হলো, এর আগে আপনার শারীরিক ভাবে বা মানসিক ভাবে কোন রকম বিশেষ কোনো ঘটনা আছে? এর আগে কোনো বিশেষ ঘটনা যেটা আপনার মনে দাগ কেটেছে? আমি ডাইরেক্ট জিজ্ঞেস করি না, আঘাত কতটা বলি না। আর ব্যাপার হচ্ছে, ডাইরেক্ট জিজ্ঞেস করাটা আমাদের অপরাধ। পেশেন্ট হ্যাঁ না বলে দেবে। হ্যাঁ, এই জায়গাটা খুব সতর্ক থাকতে হবে আমাদের। সতর্ক না থাকলে আপনি বার করতে পারবেন। হম। তার ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে পেশেন্টের যে কন্ডিশনটা, যেটা তার মানে কি, এখানে যদি তার গ্রিপ থাকে, সেই গ্রিপ থেকে আলটিমেটলি তার ব্রেস্ট ক্যান্সারও হতে পারে। এবং সেটা ক্যান্সার কে বলছেন? অ্যানিম্যাল বলছেন, তিনি দেখেছেন তাই বলেছেন। তো ফলে ব্যাপার হচ্ছে, আমরা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট পেলে পরে আমরা কি ভাবতে পারি না যে তার ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো গ্রিপ আছে? হয়তো আছে, সেটা কি খোঁজার চেষ্টা করি? সবসময় যে পাওয়া যাবে এমন নাও হতে পারে, অনেক কিছু তথ্য পাওয়া যায় না। কিন্তু আমাদের যদি নলেজে থাকে যে এরকম ক্ষেত্রে একটা গ্রিপ থাকলে খুব ভালো হয়, থাকার কথা অ্যানিম্যানের অবজারভেশন অনুযায়ী, সেটাকে আমরা খুঁজে বার করব। পেয়ে গেলে তো মুক্ত পেয়ে গেলাম, পেয়ে গেলে আমরা মুক্ত পেয়ে গেলাম। এই যে গ্রিপের কথা বলছেন, গ্রিপ শুধুমাত্র ওই যে সম্পত্তি সম্পত্তি এরকম ব্যাপার থাকে এরকম নয়। একটা পার্কার পেন ছিল,
তার নিবটা ছিল সোনার, সেটা চুরি হয়ে গেছে। সেটার কষ্ট সে এখনো ভুলতে পারে না, বয়স্ক মানুষ কেঁদে ফেলছে। বাবা মারা গেছে সে কষ্টটা না, বাবা তাকে ওটা দিয়েছিলেন, ওটা যেহেতু পার্কার পেন ওই ইয়ে করে করে লিখতেন, এখন তার ডাক্তারবাবু কালির যুগ নাই, কালি পাওয়া খুব মুশকিল। তা আমার ওটা খুব প্রিয় পেন ছিল, পেনটা আমার চুরি হয়ে গেছে, সহ্য করতে পারছে না। তাই এই যে জিনিসটা হারিয়ে ফেলেছে, সেই চিরদিনের জন্য তো হারিয়েছে, এখানেও সেই গ্রিপই থাকছে। কত রকম ভাবে আসতে পারে আমি জাস্ট বোঝাবার জন্য বললাম। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে পেশেন্টের এই যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট বা সাপুরেশন অফ লাং, মানে তার মানে কি, লাংসের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গিয়ে সেখানে যদি পাস ফর্মেশন হয়, তাহলে এই ক্ষেত্রে প্যাথোলজি বা রিপোর্ট গুলো, প্রিভিয়াস ইয়ার ডিজিজের যে রিপোর্ট যেটা আমরা রেকর্ডিং এর সময় নেই, সেটা আমাদের নিতে হবে। নিলে পরে তখন আমরা ভাবতে পারি যে এর পিছনে এই কারণটা থাকতে পারে, সেটা বার করার চেষ্টা করতে হবে। যদি বার করতে পারি খুব অতি উত্তম। এরপরে তিনি কি বলছেন, যে ইয়াং অ্যাপেক্সানেট মেডেন অলরেডি হিস্ট্রিকার, মানে যে মহিলাটি আর কি, মানে অ্যাপেক্সানেট কথাটা খেয়াল, অ্যাপেক্সানেট কথাটা কি, টার্ম গুলো দেখো, শুধু মেডেন বলছেন না, কিন্তু শুধু মেডেন বলছেন না, তিনি অ্যাপেক্সানেট মানে স্নেহপ্রবণ। হ্যাঁ, স্নেহপ্রবণ, অলরেডি হিস্ট্রিকাল, সে হিস্ট্রিকাল ছিল, ইজ থ্রোন ইনটু মিলাঙ্কলি বাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। সে কি হলো না, সে সে কি করে, মিলাঙ্কলি মানে বিষাদে চলে গেল, তার তার মানে কি, তার অবসাদ বিষাদে পরিণত হলো, বা স্যাডনেসের বাংলা কি বলো, বিষাদই হবে বোধহয়। হ্যাঁ, তা এই পরিণত হলো কিভাবে হলো না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ। ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ মানে কি, ভালোবাসায় আঘাত। আপনারা কিন্তু এই ভালোবাসায় আঘাত কথাটা কিন্তু একটু বুঝে সুঝে করতে হবে বর্তমান যুগে। আগেকার যুগ নাই, আগেকার মানুষের মধ্যে ভালোবাসাটা ভালোবাসাই ছিল। তারা চরম আঘাত পেত, অনেকে সুইসাইড পর্যন্ত করতো, বা তারপর সে সারা জীবন বিয়ে করলো না, বা সারা জীবন সে অনেক কিছু ত্যাগ স্বীকার করে সে রয়ে গেল সেই ভালোবাসাকে বুকে বেঁধে রেখে। এইরকম এইরকম বোকামি বর্তমান যুগে ছেলেরা করে না সাধারণত, বহুত চালাক। তো এইসব ছেলেগুলো কতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হয়েছে এটা বলা মুশকিল। আমি আজকে এই যে পেশেন্টটা যেটা আমি দেখলাম, এটা কয়েক বছর দেখেছি, এ প্রায়, তার স্ত্রী বলছে, স্ত্রীর কাছে সে স্বীকারোক্তি দিয়েছে, সে অন্তকে 10-12 জনের সঙ্গে প্রেম করেছে, সবার সঙ্গে তার সেক্সুয়াল সম্পর্ক হয়েছে, সবার সঙ্গে। এটা তার নেশা। এবার মজাটা বুঝুন, এই মানুষটা সে স্বীকার করছে, বাধ্য হয়ে ঠেলায় পড়ছে, কারণ অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বিভিন্ন রকম তার কমপ্লিকেশন দেখা দিয়েছে। সেই জন্যই সে বলছে না, ও আমাকে কাকা বলে, তো কাকার কাছে নিয়ে যেতে হবে, কাকা ছাড়া হবে না, তুমি সব কথা খুলে বলো, নাহলে সারবে না। তা এই হচ্ছে তার ব্যাপার। তাহলে এখানে বুঝতেই পারছেন যে যে পেশেন্টের এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ বলে কিছু নাই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই এই সম্পর্কগুলো নিয়ে, বলে না আমি তো এনজয় হিসেবে নিয়েছি। ফলে এটা বুঝতে পারছি যে এনজয় হিসেবে যদি সে একাধিক যদি এর সঙ্গে করে থাকে, দ্যাট ইজ অলসো তার লিবার্টিনিজম, লাম্পট্য। এটা লাম্পট্য, তার কোনো নীতি নেই, তার কোনো নীতি নেই, লাম্পট্য। তাহলে বুঝতে পারছেন যে ওটা আঘাত পেলে পরে একটা দিকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হতে পারে, আর যদি আঘাত না পেয়ে থাকে, এটাকে খেলা হিসেবে যদি নেয়, দ্যাট ইজ লাম্পট্য, লিবার্টিনিজম। তাহলে বুঝতে পারছেন এই জায়গাগুলো আপনি যদি বার করতে হবে, তো পেশেন্ট ঠেকায় পড়লে বলে অনেক সময়, হুম, মানে এদের একটা ধারণা হয়ে গেছে যে আমার কাছে যে খুলে সব মনের কথা বলে, আমি সঠিক ওষুধ দেবো। কারণ যে নিয়ে এসে তার থাইরয়েডে একটা ইয়ে ছিল আর কি, সিস্ট ছিল, খুব বড় সিস্ট ছিল, ডাক্তার বলল থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে উড়িয়ে দিতে হবে, আপনি আর কথা বলতে পারবেন না, এরকম তার অপশন ছিল। সেটা কিন্তু এক ওষুধে একদম ফিনিশ। তো ফলে সে বিশ্বাস করবে না কেন? হোমিওপ্যাথি আমরা করতে পারি না বলে আমাদের কেউ বিশ্বাস করে না, সংশয় প্রকাশ করে। দোষ আমাদের, দোষ রোগীর নয়। তো ফলে এই যে পেশেন্টের যে হিস্ট্রিটা আমি পেলাম, এইখান থেকে এই যে তার লাম্পট্য, ইট ইজ অলসো সাইকোটিক ফেনোমেনা, সাইকোটিক ফেনোমেনা। এরকম আরো কিছু কিছু সিমটম পাওয়ার জন্য এই এই মেয়েটির চিকিৎসা
ব্যাপারে আমাকে কিন্তু অন্য একটা ওষুধের কথা আমার অলরেডি মাথায় আমার আসতে শুরু করেছে। ও যখন আসবে তখন আমি এটা যোগ করে আমি দেখবো যে তাকে অন্য ওষুধ দেওয়া যায় কিনা। কারণ আপনারা সকলেই জানেন যে সেক্সুয়াল কন্ট্যাক্ট থাকলে পরে সেখানে ডমিনেন্ট মায়াজমের আদান প্রদান হয়, মানে যার যেটা ডমিনেন্ট সে সেটা অন্যকে দেয়। এটাই হচ্ছে নিয়ম। এটা কিন্তু কার শিক্ষা? ডাক্তার কেন্টের শিক্ষা। পড়ে দেখুন। আর সম্ভবত ওটা সিপ্লিস মায়াজমের কেন্ট ওখানে বলেছেন, এবং এই ব্যাপারটা আমি শিখেছিলাম ডাক্তার তপন কাঞ্জিলালের কাছে, আমার আরেক গুরু। এবং এইখান থেকেও প্রেসক্রিপশন হয়, মানে তার স্ত্রীর প্রেসক্রিপশন হচ্ছে স্বামীর ইয়ে থেকে প্রেসক্রিপশন। এই ক্ষেত্রে ঘটনাটা কি বলে যে আমার বিয়ের আগে এসব কিছুই ছিল না, বিয়ের পর থেকে আমার এসব কিছু হয়েছে। তার আগে আমার কিচ্ছু ছিল না, ডাক্তারও বিশ্বাস করুন। তার স্বামীও বলছে হ্যাঁ না ও খুব সুস্থই ছিল। তারপর এই 6-7 মাস পর থেকে এরকম হতে শুরু করে, তখন আপনাকে বুঝতে হবে স্বামীর থেকে তার ওই মায়াজম ট্রান্সফার হয়েছে বা সেক্সুয়াল রিলেশনে। তখন ওই স্বামীর কিন্তু বেসিক ইয়েটা যদি আপনি নিতে পারেন, তবে আপনি সঠিক প্রেসক্রিপশন করতে পারবেন। আদারওয়াইজ সিমটম দিয়ে প্রেসক্রিপশন করবেন, সিমটম ডাক্তার হবেন, পেশেন্ট গুলো সাপ্রেশন হবে। সকল যারা ওই ইয়ে করেন, যারা আর কি ওই রেপার্টারিয়ান যারা, তারা কিন্তু এই ফিলোসফির কথা তারা ভাবেন না। এটা ওয়ার্ল্ড ক্লাস যারা ইয়ের নাম করে তারাও এর ধারে কাছে যান না। কেন্টি, হ্যানিম্যানই। আর গবেষক তো গবেষক, সে তো তার নিজের সুবিধার মতো গবেষণা তৈরি করে। তো ফলে ব্যাপার হচ্ছে আমাদের বুঝতে হবে যে কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব। এই বইকে বর্জন করে হোমিওপ্যাথি হয় না। আমি মানে কি বলবো, আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে সময় দিয়ে শুনছেন কষ্ট করে। লাভ কিন্তু আমারই হয়েছে। আমি এই জায়গাগুলো অনেক পড়েছি, অনেক আন্ডারলাইন করেছি, তবু যেন সব জায়গাটা বোঝা হয়নি। আজও যে সব বোঝা হলো এরকম দাবি করার সাহস আমার নেই। কারণ হ্যানিম্যান অনেক উচ্চ স্তরের বিজ্ঞানী, আমি হচ্ছে সাধারণ স্তরের চিকিৎসক। ফলে বুঝতেই পারছেন আমার পক্ষে সবকিছু তার বোঝা সম্ভব না, কিন্তু যেটুকু বুঝেছি অক অকপটে খোলা মনে আপনাদের কাছে তুলে ধরেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সমালোচনা করবেন। ব্যক্তি বড় নয়, হোমিওপ্যাথি বড়। তাহলে দেখা গেল মিলান করে এই যে বিষাদ অবস্থাটা আসছে, এই যে আমি দেখছি বিষণ্ণতা, বলে ও মুখে হাসে না, ওর মুখে হাসি দেখতে পাওয়া যায় না। হাসিটা কতদিন দেখতে পাওয়া যায় না? এবার খুঁজুন। আপনি ভাবতে পারেন যে একটা 5.5 বছরের বাচ্চার মুখটা দেখে আমি অ্যাংজাইটি ফেসে চিনতে পারছি? তার মুখে এমন অ্যাংজাইটি, সে অ্যাংজাইটিতে ভুগছে চিনতে পারছি। ভালো আছে, সে দারুণ ভালো আছে ওষুধ খাওয়ার পর। তার অ্যাংজাইটি লেভেলটি অনেক এখন প্রাণোচ্ছল হয়েছে, হাসি খুশি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এগুলো কি ধরনের এফেক্ট করে। তার বাচ্চার ক্ষেত্রে এফেক্ট করেছে। কারণ স্বামী স্ত্রী সেই সময়টা মারাত্মক চরম গন্ডগোল ছিল। তা এই যে আমরা জেস্টেশন পিরিয়ডে যে সিমটম গুলো নেই, জেস্টেশন পিরিয়ডে এই এই যে সিমটম গুলো নেই, দ্যাট ইজ দা ইয়ে সাকসেশন অফ অর্ডার। ওইখান থেকে তার খেলাটা শুরু হলো। ওইখানটা ধরে নিয়ে পর 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 আমাদের ভেবে চিনতে সাজাতে হবে খুঁটি। ফলে বুঝতেই পারছেন সাকসেশন অফ অর্ডারের কথা তো পার্থ বারবার, না পার্থ বারবার জেস্টেশন পিরিয়ডের কথাটা বারবার বলে। ওর তো মুখে ফেনা চলে গেল, ফেনা উঠে গেছে। তবু আমরা কজন নেই জেস্টেশন পিরিয়ডের টোটাল হিস্ট্রিটা? নেই না আমরা, অধিকাংশই নেয় না। আমি চ্যালেঞ্জ করে বলছি নেয় না। নিলে পরে কি হবে, প্রেসক্রিপশনের জায়গাটা খুব কংক্রিট হবে এবং আপনি একদম অ্যাকুরেট প্রেসক্রিপশন করতে পারবেন। ফলে আমাদের এই জায়গাগুলো আমাদের একটু ভাবতে হবে যে আমরা কিভাবে এগোবো, কিভাবে একটা পেশেন্টকে। যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ বলতে কি, ভালোবাসায় আঘাত। এই যে ভালোবাসায় আঘাত আপনারা দেখবেন, ছাড়াছাড়ি হলে কি ভালোবাসায় আঘাত? সেটা হতেও পারে, নাও হতে পারে। কিরম ব্যাপারটা কি, এক পেশেন্টের কথা বলছি, একটু শুনুন। এগুলো কোন পেশেন্টের কথাই, আমি আমার গল্প বলছি না। এক পেশেন্ট বলছে যে আমার মনে ভীষণ কষ্ট। বল কিরকম কষ্ট? নন বেঙ্গলি একটি ছেলে। তো বলছে ওর সঙ্গে আমার প্রেম ছিল। হ্যাঁ প্রেম ছিল, ঠিক আছে। তারপর কি হলো না, ওর বাবা, ও বিহারে বাড়ি, বিহারে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। বলে ও সেটা যে দিয়ে দিয়েছে সেটার জন্য তুমি খুব কষ্ট পেয়েছো নাকি? না ঠিক সেটার জন্য কষ্ট নয়, এখন বিয়ে তো আমি তো সেরকম কিছু করি না, ফলে সে দিদি ঠিকই আছে। তাহলে তোমার কষ্টটা কিছু?
তখন সে বলছে যে আমার সঙ্গে তার সেক্সুয়াল রিলেশন ছিল এবং প্রায়ই আমরা মেলামেশা করতাম। আমি ঘুমোতে পারছি না রাত্রিবেলায়, আমি ম্যাস্টারবেশন করছি, ম্যাস্টারবেশন করেও আমার খুব একটা শান্তি হচ্ছে না। আমি দু একবার প্রসকোরেটরও গিয়েছিলাম এটার পরে। তাহলে দেখা যাচ্ছে কি এখানে তার কি হচ্ছে, সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন আপ হয়েছে, এখানে কিন্তু তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হয়নি। কথাটা বোঝা গেছে? তার মানে ছাড়াছাড়ি হলেই চোখ বুজে লিখে নেবেন ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, ভুল করেই কাজ করবেন না, খুঁটিয়ে দেখে নেন সত্যি সত্যি ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ না অন্য কিছু। একটা ঘটনা আপনাকে বলি, একটা প্রেম ঘটিত আমারই এক বন্ধুর ঘটনা। তা সে এক ধনী ধনী মেয়ের সঙ্গে মানে তার প্রেম হয় কলেজে পড়তে পড়তে আর কি। তা ছেলেটি খুব ভালোবাসে, মেয়েটিও তাকে ভালোবাসে, কিন্তু ঘটনাটা কি হলো, তার বাবা এটা মেনে নেয়নি, শুধু মেনে নেয়নি তা নয়, তার বাবা পুলিশ নিয়ে এসে থ্রেট করে গেছে যে যদি মেয়ের পেছনে হয় তার একদম পুরো জেলে ঢুকিয়ে ডান্ডা খাওয়া হবে। তার বাবা মাকেও চরম অপমান করে গেছে। তারপর ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন সে তো আমাকে তা বলছে না, ও আমাকে কি বলছে যে আমার একটা ছিল, ব্রেকআপ হয়ে গেছিল, তারপর থেকে আমার শরীরে এইসব অসুবিধা। তা ব্রেকআপের পর থেকে অসুবিধা হলে আপনি তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ লিখবেন, ভুল করেও লিখবেন না, বহু জায়গায় ঝাড় খেয়ে যাবেন কিন্তু ভুল হয়ে যাবে প্রেসক্রিপশন। জিজ্ঞেস করুন কি করে ব্রেকআপ হলো, ব্রেকআপটা কি করে হলো, এইটা না জিজ্ঞেস করলে আপনি কিন্তু মোডাস অপারেন্ডিটা বুঝতে পারবেন না। এটা কিন্তু জিজ্ঞেস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় ভুল করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কিন্তু। তখন দেখা গেল তাহলে এখানে ঘটনাটা কি হয়েছে, তার বাবা মা এসে হুমকি দিয়ে গেছে, বাবা মাকে পুলিশ নিয়ে এসে থ্রেট করে গেছে, সে কিন্তু ভয় পায়নি। ইট ইস কি অপমান, ইনসাল্টেশন হয়েছে, সেই জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখানে ব্রেকআপ মানেই কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ নয়, এটা একটা ব্যাপার হতে পারে। এইবার দেখুন আরেকটি মেয়ের কথা বলি, একটি মেয়ের কথা বলি, সেই মেয়েটিকে সে খুব ভালোবাসতো। তা তার মামাতো বোনের বিয়েতে সে সেখানে গিয়েছিল আর কি, মামাতো বোনের বিয়েতে সে সেই বাড়িতে গিয়েছিল। একই বয়সী মেয়েটার, তার মামাতো বোনে খুবই গিয়েছিল। তা সেখানে গিয়ে একটা ঘটনা ঘটে কি, মামাতো বোন ওই সন্ধ্যাবেলায় সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এইবার চলে এসছে, বরপক্ষ চলে এসছে, এই ঘটনাটা ঘটে গেছে, এবার কি বলবে, বাধ্য হয়ে সেই ভদ্রলোক তখন বরপক্ষের কাছে এই বলেছে, বলার পর তখন মানে এই মেয়েটিকে সে একরকম জোর করেই আর কি, ও যে এই মেয়েটার সঙ্গে জি হয়, মেয়েটাকে দেখতে খুব সুন্দর বেশ। তখন বরপক্ষ লোক বলছে আমরা যদি বিয়ে করে না নিয়ে যাই সেটা আমাদের তো মুখ দেখাতে পারবো না, তা আমরা মুখ দেখাতে পারবো না, ঠিক আছে রাজি। তার বিয়ে হয়ে যায়। এই যে বিয়েটা হয়ে যায়, এই ঘটনাটা ও জানতে পারে, জানতে পারার পর সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সেই পেশেন্টই আমার কাছে এসেছিল। তো তাকে জিজ্ঞেস করে কি পাওয়া গেল, আলাদা যে তুমি অসুস্থ হয়ে পড়লে কেন, কি ভাবনা চিন্তা করেছিলে? ওই যে ডাক্তারবাবু, ওর তো কোনো দোষ নেই, কথাগুলো বুঝুন ভালো করে। ব্রেকআপের মধ্যে কিন্তু একটা দোষ থাকে, দোষ খুঁজে বার করে বা যে কোনো একটা ঘটনা থাকে এই ধরনের, যেটার উপর ভিত্তি করে ব্রেকআপটা হয়। ব্রেকআপ কিন্তু এমনি এমনি হয় না, একটু একটু তলিয়ে ভাবুন, তলিয়ে ভাবলে কিন্তু আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে কি হলো, এই যে তার ব্রেকআপটা হলো, এখানে তার পেশেন্ট বলছে যে দেখুন ওর তো ঠিক দোষ নেই, কিন্তু আমি তো এটা মেনে নিতে পারছি না। আমার সবাই জানতো আমার সঙ্গে তার বা ওর বাড়ির লোক আমার বাড়ির লোক হয়েই আছে, আমাদের বিয়েটা হবে, মোটামুটি একটা পার্মানেন্ট ডেট ঠিক না হলেও হয়ে আছে, মোটামুটি সব ফিক্সড হয়ে আছে। আমি এটা মেনে নিতে পারছি না। আমার কেন, ও তো আমার হারিয়ে গেল, আমার তো চিরদিনের মতো হারিয়ে গেল, আমি তোকে আর কোনদিন খুঁজে পাবো না। আমার কাছেও তো আমি তোকে চিরদিনের মতো হারালাম, আমি এটা কি করে ভুলবো, এটা আমাকে ঈশ্বর কি শাস্তি দিল।
হুম। আমি, তারপর সে বলছে, আমি বলি যে তুমি ওর সম্পর্কে তোমার কি মনে হয়, ও কি ওটা রাজি না হয়ে যদি তোমার কাছে পালিয়ে আসতো? বলে না না, তা ভাবছি না, তা ভাবছি না। তাহলে ওর বাবা মা বলুন, বা ওই পরিবার বা যারা বিয়ে করতে এসছে তাদের অবস্থাটা কি হবে, তাদের পরিবারটা তো ভাবতে হবে। দ্যাট মিনস এই এই ছেলেটি রিজন গিফটেড, বদমাইশ ছেলে নয়, হি ইজ রিজন গিফটেড। তাহলে এখানে সে কি করলো, এই যে চিরদিনের হারাবার বেদনা, দেখুন এখানেও কিন্তু ব্রেকআপ হয়েছে, দ্যাট ইজ গ্রিপ, দ্যাট ইজ অলসো গ্রিপ। এখানে একটা গ্রিপ ধরতে হবে। তার মানে বুঝতে হবে যে ইমোশনটা কি আছে, কোন ধরনের ইন্টারপ্রিটেশন গুলো করতে হবে, করে আমাদের বুঝতে হবে যে ব্রেকআপ মানেই কিন্তু গ্রিপ নয়। এরকম একটা ঘটনা হতে পারে। এইবার দেখুন, আরেকটা ঘটনা আমি বলি। তা এই যে ছেলেটি যেটা, এটি কিন্তু বড়লোকের এক মেয়ের সঙ্গে প্রেম করে, তার উদ্দেশ্যই ছিল বড়লোকের একমাত্র মেয়ে, যে ওকে ফাঁসিয়ে ওকে বিয়ে করবে, বিয়ে করলে ও বড়লোক হয়ে যাবে, এরকম একটা ওর ইয়ে ছিল। কিন্তু মেয়েটি এত ভালো ছিল, স্বীকার করছে আমার কাছে, মেয়েটি এত ভালো ছিল যে সে মেয়েটি উম, ওর ভালোবাসা ইয়েতে ও কিন্তু পরিবর্তন হয়ে যায়, ওর কিন্তু মনে পরিবর্তন হয়ে যায়। ও ওকে প্রচন্ড ভালোবেসে ফেলে, প্রচন্ড ভালোবেসে ফেলে। যে ভালোবাসাটা তার ছিল না ইনিশিয়ালি, সে তো তাকে ফাঁদে ফেলে দিয়ে তাকে বিয়ে করে গোছাবে এই ধান্দা ছিল তার। তো এই যে কথাটা যেটা, এইটা এক বন্ধুর সঙ্গে ওর ঝামেলাতে সেই বন্ধু গিয়ে ওই মেয়েটির কাছে এইসব কথাগুলো বলে দেয়। বলে দেওয়ার পর সেই মেয়েটি ডেকে তাকে বলে যে তোমার কাছে আমি এটা আশা করিনি, তুমি যখন আমার অর্থটাকে দেখেছো, আমাকে আমাকে চাওনি, আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, ছেড়ে দিল। হুম। এবং ছেলেটি কিন্তু, আমি তোকে জিজ্ঞেস করলাম যে ভালোবাসা আঘাত, এটা তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ নয়। সে বলছে আমি অনুশোচনায় ভুগছি, যে আমি ওর মতন একটা ভালো মেয়ের সঙ্গে প্রতারণা করলাম। এইটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, রিমোর্স কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। আমি এই যন্ত্রণা, আমাকে কোনো ওষুধ থাকতে ভুলিয়ে দেন ডাক্তারবাবু, আমাকে এই যন্ত্রণা ভুলিয়ে দেন, আমি ভালো হয়ে যাবো। তাহলে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট কয়েকটা বললাম, এরকম ঘটনা বলতে গেলে আমি এই একটা নিয়ে এখন আরো 8 ঘন্টা পথে সুর কাটিয়ে দিতে পারি। আমি জাস্ট কিছু উদাহরণ দিলাম। তাহলে দেখা যাচ্ছে কি, যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ মানে ওই যে ছেড়ে চলে গেল মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হয়ে গেল, এরকম কিন্তু স্টিরিওটাইপ ভাবনা চিন্তা করলে হবে না। আমাদের কিন্তু মোডাস অপারেন্ডিটা দেখতে হবে, কিভাবে ঘটেছে দেখতে হবে, কোন সিচুয়েশনে ঘটেছে দেখতে হবে, তার পেছনে আন্ডারলাইং কজ, দ্যাট ইজ মোডাস অপারেন্ডি কি, এইগুলোকে খুব ভালো করে যদি আমরা না অনুভব করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব বিপদ হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু ভুল প্রেসক্রিপশন করে ফেলবো। তা তারপরেই বলছেন হ্যানিম্যান, এটা বলে শেষ করে দেবো, কারণ এই আজকে মনে হচ্ছে আমি একটা একটু কঠিন জিনিসে ঢুকে পড়েছি, মুড এসে গেছিল তাই ঢুকে গেছি। তারপরে হ্যানিম্যান বলছেন হাউ ডিফিকাল্ট ইট ইজ, এটা বড়ই কঠিন, হাউ সেলডাম উইল বি দ্য বেস্ট অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট ডু এনিথিং টু রিলিভ সাচ আনফরচুনেটস। আর এই যে হতভাগ্য বা এইসব হতভাগ্যদের অ্যান্টিসোরিক একটা ট্রিটমেন্ট দিলে পরে তার তাদের তাদের ক্ষেত্রে একটা, এটা দিয়ে তাকে সারাতে হবে, এটা না দিলে কিন্তু এটা সারবে না, এটা ডিফিকাল্ট প্রচন্ড। তার মানে কি, ব্যাপারটা একটু বুঝে দেখুন ভালো করে। এদের যে ম্যানিফেস্টেশন গুলো যেগুলো হচ্ছে, যে রোগের ম্যানিফেস্টেশন গুলো হচ্ছে বা প্যাথোলজিক্যাল যে স্টেট গুলো আপনারা পাচ্ছেন, এইগুলো নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলে। প্যাথোলজিক্যাল স্টেট গুলো আমাদের জানতে হবে, নিশ্চয়ই জানতে হবে, সেটা প্রয়োজন আছে, সেটা আমি এখনো ঢুকছি না ওখানে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে প্যাথোলজি তো জানলে হবে না, হোমিওপ্যাথিক পার্সপেক্টিভ তার ওই সাকসেশন অফ অর্ডারটা জানতে হবে। দ্যাট মিনস তার ওই জার্নি অফ দ্য পেশেন্ট বা সিকনেস, এই সিকনেস, এইগুলো সিকনেস আলোচনা করেছি আমরা কেন্টের বই, আপনারা কেন্ট সিকনেসটা বারে বারে পড়ুন, এবং আমার ওখানে ভিডিও অনেকগুলো আছে। হোমিওপ্যাথির এই বেসিক জায়গাটা যদি না বুঝতে পারেন, আপনি কিচ্ছু করতে পারবেন না।
হোমিওপ্যাথির যে সৌন্দর্য, হোমিওপ্যাথির যে আনন্দময় যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনার জীবনেও পাবেন না। হোমিওপ্যাথি একটা অপার আনন্দের খনি। যত করবেন তত আপনি পাবেন, যত করবেন, পরিশ্রম করতে হবে। বাকিবার যদি এটা তো হয় না। তো ফলে আপনারা এই জায়গাগুলো একটু ভাবুন। আমি জাস্ট আপনাদের একটু আমি মাথায় একটু ঢুকিয়ে দিতে চাইছি ব্যাপারগুলো, ভাবনা চিন্তাগুলো। মানে প্রেসক্রিপশনের ক্ষেত্রে সতর্ক হন আপনি। হয়তো এইভাবে করলে হয়তো অনেক ক্ষেত্রে হবে কি, আপনি এক বেশি রোগী দেখতে পারবেন না, কম দেখুন, কম খাবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু যদি আপনি অসাধারণ কিছু রেজাল্ট দিতে পারেন, মানুষ আপনাকে দুহাত ভরিয়ে দেবে। আগে যোগ্য হন। অযোগ্য লোক কায়দা কৌশল করে সে রোজগার করবে, এ তো কোনো কথা নয়। এটা তো অন্যায়, অবিচার মানুষের প্রতি, মানে রুগ্ন মানুষের প্রতি। তো আজকে আমি কিন্তু এইটুকু আলোচনা করলাম। আমি একটু কঠিন জিনিসে ঢুকে পড়েছি। কারো যদি কোনো এখানে ওই প্রশ্ন থেকে প্রশ্ন করতে পারেন, বা কেউ যদি সিনিয়র এখানে কে উপস্থিত আছে আমি বলতে পারছি না, হুম, তারা যদি অ্যাড করতে চান, এটা অ্যাডও করতে পারে। খুব অল্প, অল্পই পড়া হলো। আমি জানি না কতটুকু আপনাদের কাজে লাগবে, কিন্তু আমি চেষ্টা করলাম আপনার হ্যানিম্যানের এই জায়গাটাকে ব্যাখ্যা করা। হুম, এবং আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে ঠিক গেল। আছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থপ্রদীপ চৌধুরী স্যার। আমি স্যারকে ডেকে নিচ্ছি। স্যার, যদি আজকের আলোচনার উপরে কিছু অ্যাড করেন স্যার। মানে অমরের এই ডিসকাশন থেকে ধন্যবাদ অমরকে প্রথমেই জানাই, দিবেনকেও এবং যারা উপস্থিত আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। মানে অমরের এই পাঠের মধ্যে খুব সুন্দর যে আলোচনাগুলো, সৌন্দর্য যেটা ফুটে ওঠে, আমরা কেস টেকিং এর কোন জায়গায় লেখু না বা কেমন ভাবে আমরা ঢুকবো, এর সাথে সাথে কিন্তু ওইগুলোকে সে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে। আর বিষয় হচ্ছে যে কথা প্রসঙ্গে হ্যানিম্যান যেটা বলছেন যে সাপুরেশন লাং বা ব্রেস্ট ক্যান্সার, এই যে কথাগুলো, এইগুলোর সাথে শুধু পিওর সোরা, আমরা জানি তো যে পিওর সোরা কিন্তু এই প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো ঘটাতে পারে না। পিওর সোরা যেগুলো করে সেগুলো কিন্তু একদম ওই ওপর যে ঘটনাগুলো ঘটায়, ওই স্ট্রাকচারাল চেঞ্জ গুলো ছাড়া আর যেগুলো আর কি ঘটে, ইমোশনাল যে সমস্ত বিষয়গুলো। তাহলে এখানে লাং সাপুরেশন সাধারণত আমরা দেখি যে টিউবারকুলোসিস বা আরো কিছু লাং ডিজিজ যেগুলো হয়, এমফাইসিমা, ক্যান্সার হতে গেলে আমরা জানি যেমন তিনটে মায়োজম এখানে থাকে। এবং পরের স্টেপে বললেন যে ইন্টিসোরিক ট্রিটমেন্ট, এই জায়গাটায় একটা বিতর্কিত জায়গা। হয়তো হ্যানিম্যান সেই সময় সেটা দেখেছেন, কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে এটার সাথে ছোড়ার সাথে তো কম্বিনেশনে থাকেই, কিন্তু সেখানে শুধু অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট করলেই হবে না। এখন সেই সময়তে যে এটা ডোমিনেটিং মায়াজম, তার যে প্রকাশভঙ্গি, সেইগুলোকেও কিন্তু খুব ধরতে হবে। এটা ধরবো। আর আমরা কজেশন তার জার্নি থেকে তো দেখবই। এবং একটা কজেশনের জন্য যে এটা হয় না, একটা কজেশন তার যেরকম মায়াজমেটিক ফিল্ডের উপরে অ্যাকশন ঘটায়, তারপরে সেখানে কি চেঞ্জেস গুলো ঘটালো এবং তার কি মানসিক বা শারীরিক পরিবর্তনগুলো এবং কি সে সিমটোম্যাটোলজি গুলো দিচ্ছে, এইটার উপর ডমিনেটিং মায়াজমটাকে আমাদের সপ্রথম হিট করতে হবে। সেটা শুধুমাত্র অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট দিয়ে হবে না। অমরের কথা প্রসঙ্গে যেটা এসেছিল আর কি, যে ওই যে একটা ভদ্র মহিলার যে, বা আমরা অনেক সময় দেখি তো যে মেয়েটার আফটার ম্যারেজ যে তার কিছু সাফারিং হলো। এখন এই জায়গায় ট্রিটমেন্টের যে কৌশলটা হবে, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র এককভাবে ওই ভদ্র মহিলার, যিনি আমার কাছে পেশেন্ট হয়ে এসেছেন, এবং আফটার ম্যারেজ যে সাফারিংস গুলো হলো, সেই সাফারিংটা শুধু ওই ভদ্র মহিলাকে ট্রিটমেন্ট করলেই হবে না, তার সাথে এই পার্সের গোলমাল শুরু হয়েছে।
বেশ সুন্দর আজকে বলছিল, ওর নেটটা ভালোই ছিল। আমরা এবার তাকে আমরা তাকে যে ট্রিটমেন্ট, শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, ও শুনতে পাচ্ছি রে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই আবার গেল। মাঝে মাঝে নেটটা চলে যাচ্ছে আর কি। যাক, সে না, নেটটা আজকে ভদ্রমহিলা ভালো ছিল, ট্রিটমেন্টের সাথে লাস্টে সাথে, গন্ডগোল করছে। হ্যাঁ, ট্রিটমেন্টের সাথে সাথে তার হাজবেন্ডের ট্রিটমেন্টটাও কিন্তু আমাদের করতে হবে। তা নাহলে আমরা হয়তো তার জেন্টাল লেডিকে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। স্যার এত সুন্দর বলছিলেন। স্যার বেশ আটকে গেছেন। ভালোই ছিল। হুম। হ্যাঁ, প্রথম দিকে ভালোই ছিল, পরের দিকে নেটটা, এখন নেটে তিনটে ডট দেখা যাচ্ছে না। আচ্ছা, স্যার ফিরে আসলে আমরা আবার স্যারকে ধরবো। এর হ্যাঁ, মধ্যে আমি ঠিক আছে। জিজ্ঞাসা করে নিই, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন, তাহলে আপনি আনমিউট হয়ে বলুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার উপর। পার্থ প্রদীপ স্যারকে শোনাই যাচ্ছে না। ও কি তো বলেই যাচ্ছে আর কি। লেফট হয়ে গেছেন। আচ্ছা, প্রশ্ন আর থাকলে আপনারা করুন। প্রশ্ন তো পার্থ মেসেজ আসলে, বক্সে দেখিনি স্যার। এই দ্বীপে পার্থ আসলে ওকে মনে করিয়ে দেবে, হ্যাঁ। হ্যাঁ। যে কোন জায়গাটা ও বলতে বলতে আর শুনতে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে ও বলতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওই হাজবেন্ডের ট্রিটমেন্টটা করার জন্য বললেন, হ্যাঁ, তারপর থেকে হাজবেন্ড, আর হ্যাঁ, ওটা মনে করে দেবে। ওটা আমি জানি অবশ্য, কিন্তু ও বলতে চাইছে বলে আমি ওখানে ডবল ডাইট করবো না। আমাদের এখানে অনেকদিন পর পীযূষ কান্তি স্যারকে পেয়েছি। স্যার কিছু কিছু বলুন আজকের আলোচনার উপর। স্যারের আলোচনা তো প্রতিবারের ন্যায় খুবই ভালো। নতুন নতুন জিনিস অনেক কিছু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যারকে। আজকের আলোচনার উপর আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা আলোচনা এখানেই শেষ করব। সুব্রত দাস, আপনি কিছু বলবেন? মাজিদুল ইসলাম, হ্যাঁ বলুন স্যার, আপনার প্রশ্নটি বলুন। জানতে চাচ্ছিলাম যে এই যে পুরাতন যে ইয়েটা মানে যখন কেউ বিট্রেড হয় কারো দ্বারা বহু বছর ধরে তার ভেতরে যে একটা কি বলি অবিশ্বাস, মানুষের প্রতি একটা অবিশ্বাস, নিজের প্রতি যে একটা গিল্টি ফিলিং, এইটা মানে চলতে থাকে তার ভেতর থেকে তো জীবন থেমে থাকে না। সবকিছু হয়, সংসার হয়, বাচ্চা হয়, কিন্তু সেই যে মেমোরিটা যেটা অতীতকে সবসময় তাজা রাখে, সব সময় যে ওইটা মনে রাখে যে কেন এমনটা হলো, এরকমটা নাও হতে পারতো। এই যে একটা কি বলবো উম জিজ্ঞাসা হোক আর মানে মনের মধ্যে যে একটা অন্ধকারাচ্ছন্ন একটা ভাব, এই যে বলতে না পারা। বলতে না পারা সেই মানুষটার ভুলতে না সাথে, পারা, ভুলে যাওয়া, আচ্ছা স্যার। জি, 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 ভুলতে না পারা, এবং কখনো তো দেখা হলো না, একটু যদি জানতে পারতাম যে কি দোষ ছিল, কি ভুল ছিল, যে এসবের ভেতর থেকে একাডেমিক যে সার্টিফিকেট গুলো অর্জন করা, মানে এভরিথিং, বেশ আহ, অনেকগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু নিজের সেই জায়গাটায় নিজেকেই সব সময় প্রেজেন্ট মনে হয়, এবং একই রকম ভাবে যে ফিলিংসটা ছিল সেটা থাকে।
কিন্তু তার মধ্যে কোনো আম, অপবিত্রতা ছিল না, কোনো ধরাছোঁয়া ছিল না, কোনো টাচ ছিল না, কিন্তু একটাই প্রশ্ন জাগে মনের মধ্যে যে একটাবার কি বলে দেওয়া যেত না যে কি ভুল ছিল, বা এমনটা না হলেও তো পারতো, মিউচুয়াল একটা ব্যাপার তো থাকতে পারতো যে এই কারণে কি ওই কারণে সেই কারণে। যদিও সে বলে গেছে যে কোনো দোষ নেই বা আমাকে ক্ষমা করে দিও, কিন্তু মন তো মানে না, মন তো আরো অনেক কিছু জানতে চায়। তো এর যে ওষুধটা, যে যে ভুলতে না পারার যে ব্যাপারটা, এর কি কোনো ওষুধ নাই, হয় না যে সব ভুলে যাওয়া যায়? সব ভুলে যাওয়া যাবে না, এর ব্যাপারটা হচ্ছে স্মৃতিটা থাকবে, প্রভাবটা থাকবে, কিন্তু তার জন্য কষ্টটা কমে যাবে। ওষুধ দিলে পরে কষ্টটা চলে যায়, অনেকটাই চলে যায়, এটাকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা তার ডেভেলপ করে। মেনে নিতে পারলে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা তো রেকর্ডিং করে আমাদের ওষুধ দিতে, ওষুধ দিলে পরে চেঞ্জ হয়ে যায়। এই জায়গাগুলো তো আগে চেঞ্জ হবে, তারপর সিমটমে চেঞ্জ হবে, এগুলো হয়, মানুষটাই চেঞ্জ হয়ে যায় ওষুধ সিলেকশন ঠিক মতো দিতে পারলে। অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এত কষ্ট থাকে না তার, কষ্ট অনেক কমে যায়। তাকে একটু কাউন্সিলিং করে বোঝাতেও হয়, বোঝাতেও তাকে হয়, বুঝিয়ে তার সঙ্গে ওষুধ দিলে পরে সুন্দর রেজাল্ট হয়। আমরা তো বারে বারে দেখছি এগুলো, এগুলো কোনো মিথ্যে নেই, করে দেখুন, করলেই বুঝতে পারবে, ঠিকঠাক ফেলতে পারলেই দেখবেন মজা হয়ে গেছে। অসাধারণ স্যার, চেঞ্জ হয়ে যায়, মানুষগুলো পুরো চেঞ্জ হয়ে যায়। ওই বাচ্চাটা বললাম না যে অ্যাংজাইটি ফেসিস, 5.5 বছর একটা অ্যাবনর্মাল বাচ্চাকে দেখছি। হ্যাঁ, তাকে কার্সিনোসিন 30 দিয়েছি, দেওয়ার 2 মাস পরে তার বাবাই বলছে এবার আগের মতো ওরা রাগে নেই, হাসি খুশি হয়ে গেছে এখন, কামড়ে ছিঁড়ে দিচ্ছে না এখন, কামড়ে ছিঁড়ে দিত, মাথা চোখে ইয়ে করে দিত, ভেঙে দিত, অনেক কিছু করতো, সেগুলো সব চলে গিয়েছে। তো স্যার, এই যে অ্যাংজাইটি ফেসিসটা চলে গেছে, সে তো তার তো অ্যাংজাইটি ছিল না, ডিউরিং প্রেগনেন্সি সে অ্যাংজাইটি তার মা ভুগেছিল, সেটা পর্যন্ত যদি চলে যায়, তাহলে কারো যদি এরকম ধাক্কা খেয়ে থাকে মানসিক, তাহলে সে তো যাবে। এবং এটা সাইকোসিসের জন্য মাথার মধ্যে এটা একদম গেঁথে বসে থাকে। তাহলে ওষুধটা সোডা এবং সাইকোসিস কম্বিনেশন ওষুধ, এগুলো দিতে হয়, এগুলো দেখে দিতে হবে। ওটা ওটা রেকর্ড করে, টোটাল রেকর্ড না করে দেওয়া যাবে না, এবং ওই সিমটমকে বাদ দেওয়া যাবে না, যেটার জন্য সে কষ্ট পেয়েই চলেছে, দিন রাত তাকে কষ্ট দিচ্ছে, সবকিছু কাজ করছে, কিন্তু মনটা যেন ওইখানেই পড়ে আছে, আটকে আছে। এই যে কষ্টটা ভেতরে সেই তুষের আগুনের মতো জ্বলছে, এতে তো মানুষটা সুস্থ থাকবে না। আচ্ছা, আমার কথাগুলো শোনা গেছিল, যেটা আমি বোঝাতে চেয়েছিলাম বোঝা গেছে কি? হ্যাঁ নেটের হ্যাঁ, স্যার, বড় স্যার সমস্যা। ওই স্যার স্যার আর আপনার একটু কথা, খুব ভালো জিনিস, স্যার কিন্তু আর তো একটু নেট ছিল না। তুই স্বামী স্ত্রীর কথাটা হ্যাঁ বলেছিলিস, বলার পর তো নেট চলে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা হ্যাঁ, তুই যাক বলেছিলিস, ওইটাই। এ- ট্রিটমেন্ট, স্বামী স্ত্রীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা বল স্যার, এখন, এখন দুজনেরই এখন তোর ইয়ে চিকিৎসাটা আছে, বলে করতে ফেল হবে। তাড়াতাড়ি। স্যার আমি হ্যাঁ আর হ্যাঁ একটু, হ্যাঁ, বলছি দুজনেরই চিকিৎসা করতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে কি কথা? স্যার হ্যাঁ ঠিক আছে, বল। হ্যাঁ, বলছি যে ওর জন্য হ্যাঁ ওই তার আচ্ছা হাজবেন্ডেরও চিকিৎসাটা জরুরি, না হলে পারে কিন্তু ওই যে অবশ্যই। মায়াজমের আদান প্রদানটা চলবে তো, আবার তো পেয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য ও সারবে না। আমাদের লক্ষ্য, হ্যাঁ, ওর শুধু ওই পেশেন্টকে ট্রিটমেন্ট করলেই সারবে না, সে তো আবার তার হাজবেন্ডের কাছ থেকে পেয়ে যাবে। সেই জন্য তার হ্যাঁ হাজবেন্ডেরও হ্যাঁ। চিকিৎসাটা করতে হবে, এইটাই আমার বক্তব্য। ধন্যবাদ। হুম। স্যার আমি আর একটু জানতে চাই, আমার দুইটা বেবি হয়েছে। আমার বড় বাচ্চাটার বয়স 7 বছর, একটু বেশি, 7+। তো ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। বয়স অনুপাতে ওর রেজাল্টটা ভালো হচ্ছে, সবসময় স্কুল ফার্স্ট হয়। বাট ওর মধ্যে একটা চঞ্চলতা, একটা ইগো, মানে ওর মধ্যে যে এমন একটা জেদ সবসময় চেপে থাকে, যা করবে সেটাই করবে, মানে সবসময় বিরুদ্ধ একটা আচরণ করবে, সঙ্গপ্রিয়, আমাকে বিশ্বাস করবে না। মানে আমি যে তাকে একা মানুষ করছি, আমার মধ্যে যে একটা স্ট্রাগল ছিল, যে আমি স্যার আমার যে কষ্ট পাওয়ার কথাটা বললাম, আমার হাজবেন্ড আমার পাশে আছে, আমি ওর সাথে শেয়ার করছি প্রথম থেকেই। এটা আমাদের ফ্যামিলির দিক থেকেই ঠিক করা ছিল তো, কিন্তু আমি অসুস্থ হয়ে ভীষণ ভাবে ভেঙে পড়ছিলাম। আর আমার ফ্যামিলি থেকে বলছিল, এবং ওই ফ্যামিলি থেকেও বলছিল যে বিয়েটা করে নেওয়ার জন্য, বাট আমাকে একবার বলা হয়েছিল যে আমাকে ফোন করবা না। তো ওই কথাটার জন্য আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে। আমিও খুব জেদি ছিলাম যে আমাকে এটা কেন বললো, আমার ইগো হার্ট হয়েছিল ভীষণ।
তো আমার সবসময় বাচ্চাটার দিকে তাকায় মনে হয় কি আমার কোনো কষ্ট পাওয়ার ফলাফল কি আমার বাচ্চার উপর কোনো প্রভাব ফেলে কিনা, এটা আমার খুব পড়েছে জানতে ইচ্ছে। তো পড়েছে তো। আপনি তো জেদি বলছেন, বাচ্চা তো জেদি বলছেন, একই তো ব্যাপার। ওইটাই যে খুঁজ দেয়, ওইটাতে খুঁজে খুঁজে বার করতে হয় পরিবারে কার মধ্যে আছে। বাচ্চা কোথা থেকে পাবে? বাচ্চা তো আপনাদের থেকেই পাবে। ঠিক আছে, স্যার আমরা আমার বাচ্চা আমরা কিন্তু সবই সাবজেক্টের বাইরে মায়াজামের চলে খেলা, যাচ্ছি। সবই হ্যাঁ স্যার, মায়াজামের খেলা। আমাদের স্যার কেসি দাস বলতেন হারামি হেরিডিটি। অমর স্যার এই বলতেন, বারে বারে বলতেন। স্যার বলতেন না হারামি হেরিডিটি। ওটা হেরিডিটি তো তো আপনার কথা থেকে কয়। পেয়েছে। স্যার আর একটা আপনার প্রশ্ন আছে। প্রশ্ন একটা কি? আর একটা যে সাবিনা ইয়াসমিন আপনি হাত তুলেছেন, প্রশ্নটি করুন। হ্যাঁ আর বলুন। যে একটা কেস বললো যে ওই দেখ মহিলার এবং তার স্বামীর এই ক্ষেত্রে কি কি ঔষধি করা যায় তার স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য একটু বললে ভালো হইতো স্যার। ওটা রেকর্ড করে নির্দিষ্ট কোনো ওষুধ নেই। রেকর্ড করে যেটা পাবো সিমটম সেটা দেখে করতে হবে। রেকর্ড করতে হবে, সেটা জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে বার করতে হবে, বার করে যেটা আসবে সেটা দিতে হবে। স্বামী স্ত্রীর উভয়ই রেকর্ড করতে হবে, রেকর্ডিং করে আপনার ওষুধ দিতে হবে। এবং ওটা না দিলে পরে পেশেন্টটা সারবে না। ওই যে পার্থ যেটা বললো ওইটাই ঠিক। আমরা বলি মুশকিল হয় কি যেন দীপেন, বহু স্বামী আছে হয়তো হোমিওপ্যাথি বিশ্বাসই করে না, এবং সেই সব ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা আর স্যার, কোনো আর প্রশ্ন আছে? মাজিদুল ইসলাম আর একটা প্রশ্ন ম্যাডাম করতে চাইছেন। হ্যাঁ বলুন। আমি ওনার হাজবেন্ড, বুঝছেন। হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা বিষয় হচ্ছে উনি খুব নরম প্রকৃতির। উনি যদি কোনো মানুষের কাছ থেকে কষ্ট পায় তাহলে সেদিকে আর ফিরে তাকায় না। আর আমার মেয়েও খুব জেদি, কিন্তু উনিও ওই ওই প্রকৃতির জেদি, কিন্তু উনি খুব নরম এবং সফট মাইন্ড, মানুষকে খুব ভালোবাসতে পারে, আবার কষ্ট পেলে সেদিকে ফিরে তাকায় না। এখন ইনাদের কোনো চিকিৎসা আছে কিনা? চিকিৎসা থাকবে না কেন? রেকর্ড করে ওষুধ চিকিৎসা করলে, ভালো ডাক্তারের কাছে পড়লে এগুলো ঠিক অনেকটাই ঠিক হয়ে যাবে। যদি বাড়িতে যদি চরম অশান্তি না থাকে তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। ভালো হ্যাঁ, ডাক্তার দরকার। যেটা সিফিলিটিক মায়াজামের মধ্যেও আছে, শারীরিক মায়াজামেরও আছে। এখন এইগুলো তো খুঁজতে হবে, এবং ওই মডাস অপারেন্ডি এবং তার ইফেক্ট, খারাপ না, এটা সে কি ভালো যে করছে, তার অ্যাকশনটা কি, এইসব থেকে তো বুঝতে হবে। ওটা রেকর্ডিং করে তারপরে বুঝতে সে হবে, ওটা এমনি বলা যায় অ্যান্টিসিফিলিটিক, না। হ্যাঁ অ্যান্টিসিফিলিট না অ্যান্টিসাইকো আপনি বুঝলেন। তারপরে যে মেডিসিন করতে হবে ওই ডমিনেটিং মায়াজাম ধরে, এই তো লাগাতে হবে, তাই তো আমার। হ্যাঁ, ভালো ডাক্তার হওয়ার পরে এটা প্রেসক্রিপশন করা খুব কঠিন হবে না, এটা খুব সোজা, খুবই সোজা। ভালো ডাক্তার দেখুন আশেপাশে কি আছে। স্যার কোনোভাবে বদহজম হওয়া বা পেটের দোষের সমস্যাও কি এর সাথে যুক্ত স্যার, এই কারণে কি হতে পারে স্যার? ওইভাবে বলা যাবে না, টোটাল রেকর্ডিং করতে হবে, করে যেটা আসবে সেটা দিতে হবে। ওরা এইটা ওই জন্য হয়েছে ওই জন্য এটা বলা যায় না, টোটালটা রেকর্ডিং করার পর আমাকে বুঝতে হবে কোনটা কার জন্য হয়েছে। আচ্ছা আগে থেকে বলা সম্ভব নয়, রেকর্ড করতে হবে পুরোটা। আচ্ছা, অনিন্দ হাত তুলেছেন। স্যার এইটা হ্যাঁ, এইটা নিয়ে প্রশ্নটি আমরা শেষ করো। করে দেবো, এটা নিয়ে শেষ করে দেবো কিন্তু। কিভাবে এটা লাস্ট কোশ্চেন। স্যার এই যে হাজবেন্ডের চিকিৎসার কথা বলা হচ্ছে, বা হাজবেন্ড যদি চিকিৎসা করাতে আসে তার মিসেসের চিকিৎসা কথা যে প্রসঙ্গটা উঠলো, তো আমরা তো বুঝতেই পারছি যে হ্যাঁ সেক্সুয়াল কন্টাক্ট থাকলে তো মাইজমেটিক ট্রান্সমিশন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ পেশেন্টেরই তো উভয়েরই চিকিৎসাটা প্রয়োজন হবে, হ্যাঁ দরকার তো। সেক্সুয়াল কন্টাক্ট রয়েছে। না না, সেটা ও বলবে, যে স্বামী বলবে যে বিয়ের পর থেকে আমার এই গন্ডগোলটা হয়েছে, তার আগে এটা ছিল না। বা স্ত্রী বলবে আমার এটা আগে কিছু ছিল না, এইসব গন্ডগোল শুরু হয়েছে, তখন খুঁজতে হবে যে কোথা থেকে এলো। সোর্স তো একটা থাকবে রে কিন্তু বাবা। স্যার যদি হয়তো ধরুন স্ত্রী রাজি নন হোমিওপ্যাথি চিকিৎসা করাতে, বা হাজবেন্ড রাজি নন,
তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে পরিষ্কার বলতে হবে পুরোপুরি আপনি সারবেন না, ওষুধ খেলে ভালো থাকবেন, মাঝে মাঝে আবার বাড়বে, এই চলবে। যে দুজনের চিকিৎসা করেন তবে ওটা ক্লিয়ার হবে। এবার তাতে যদি রাজি থাকেন তাহলে চিকিৎসা করান, নাহলে ছেড়ে দেন। ছাড়তে দোষ কোথায় আছে? পয়সাটা পাবো না সেটা ভাবলে তো হবে না। নীতিটা বজায় রাখো, দেখবে অনেক সুবিধা হবে, পেশেন্ট পালিয়ে যাবে। এই পেশেন্টই পরে তোমার কাছে এসে দেখবে বেশি বেশি দিন দেখাবে। কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, আমার কথা না শুনলে পেশেন্ট আমরা দেখবো না, তাড়িয়ে দিয়ে দিই। তাড়িয়ে দেওয়ার মাস্টার আমরা, আমি বা পার্থ, এরা কেউ কম যায় না।